হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তার নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আমি সর্বপ্রথম প্রত্যেকটি অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো আছে সেই বেসিক বিষয়গুলো একেবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি সেই বেসিকের উপর ডিপেন্ড করে, মানে টপিকের উপর ডিপেন্ড করে সেই অঙ্কগুলো সমাধান করাবো। তো সবাই আগে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের এই বেসিকগুলো একটু দেখে নিন। কারণ বেসিক না জানলে সে যে কোনো গাণিতিক বই হোক না কেন, তাহলে গাণিতিক বই হোক বা থিওরি বই হোক, সেই বইগুলো কিন্তু সমাধান করা তার পক্ষে খুবই কষ্টকর হয়। কারণ সে কিন্তু বেসিক বিষয়গুলো জানে না। তো আমি আজকে আহ, এই যে দুতরফা দাখিলা পদ্ধতির কথা বলবো। গত দিন ভিডিও দিয়েছিলাম লেনদেনের অধ্যায়টি নিয়ে। আমি সেখানে বলেছিলাম যে সেখানে কতগুলো টপিক আছে এবং সকল টপিক নিয়ে আলোচনা করেছিলাম। কোন কোন ধরনের প্রশ্ন আসবে সেইটাও কিন্তু বলে দিয়েছিলাম। সেখানে একটু বিস্তারিত আলোচনা ছিল, ওইটা একটু দেখে আসতে হবে। তাছাড়া আমি প্রত্যেকটা অধ্যায়ের উপরে এরকম গুরুত্বপূর্ণ আলোচনা দিতে থাকবো। সবাই একটু ধৈর্য ধরে এই বেসিক আলোচনাগুলো দেখবে। আশা করি এই হিসাব বিজ্ঞান বইয়ে কারোর কোনো সমস্যা হবে না। তাছাড়া শুধু হিসাব বিজ্ঞান নয়, কমার্সের প্রত্যেকটা সাবজেক্টই আমি খুব গুরুত্বের সাথেই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। তো সবাই আমার সাথেই থাকবে। আর এত বেশি কথা না বলে আমি প্রথমেই বলে দিচ্ছি যে দুতরফা দাখিলা পদ্ধতি কি। আগে এই অধ্যায়টার যে নাম, এই অধ্যায়ের এই নামটার উপরে খেয়াল রাখতে হবে। আগে এই অধ্যায়ের নাম অনুযায়ী নামের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এই অধ্যায়টির নাম মূলধন ওই দুতরফা দাখিলা পদ্ধতি। তো আসলে দুতরফা দাখিলা পদ্ধতিটা কি? দুতরফা মানে দুইটা দিক। দুতরফা মানে কি বোঝাচ্ছে? দুইটা দিক। তো এই দুতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা মানে দুইটা দিকে তোমাকে দাখিলা দিতে হবে, তোমাকে দুইটা দিকে হিসাব করতে হবে। এই দুইটা দিকটা কোথা থেকে আসবে? আগে যেহেতু লেনদেনের অধ্যায়টি পড়িয়েছিলাম, সেহেতু আগে তোমাকে প্রত্যেকটা হিসাব বিজ্ঞান বই করার আগে যে কি কি করতে হয় সেটা কিন্তু আমি বলেছিলাম। তো আগে তোমাকে লেনদেন শনাক্ত করতে হবে। এই দুতরফা দাখিলার বইতেই এইখানেই হিসাব চক্র নিয়ে আলোচনা করা আছে। তো আমি এই দুতরফা দাখিলা পদ্ধতিটা বলার পরে আমরা হিসাব চক্রটা একটু দেখব। হিসাব চক্রটা দেখার পরে দুতরফা দাখিলা পদ্ধতি কিভাবে করতে হয় সেটা দেখব। তাহলে আগে দেখি যে আমরা এই অধ্যায়ে কি কি বেসিকটা জানবো। সেটা আগে আমি একটু লিখে দিচ্ছি এই জায়গায়, যে আমরা প্রথমে জানবো যে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি, সরি, আমরা আগে জানবো যে দুতরফা দাখিলা পদ্ধতি কি, এটা আগে একটু জানবো। তারপরে জানবো কিভাবে করে, কিভাবে করে। তারপরে জানবো হিসাব চক্র। অবশ্যই হিসাব চক্রটা আগে জানাটা গুরুত্বপূর্ণ। হিসাব চক্র। তো আগে যে বিষয়গুলো আমি বলবো, যে বেসিক গুলো বলবো, সেটা গুরুত্বপূর্ণ, সেটা খুবই মনোযোগ দিয়ে সবার শুনতে হবে। তো দুতরফা দাখিলা পদ্ধতি কি? দুতরফা দাখিলা পদ্ধতি হলো, ওই যে বললাম, একটা লেনদেন আগে শনাক্ত করতে হবে। লেনদেন কি আগে শনাক্ত করতে হবে। তো লেনদেন শনাক্ত করার পরে লেনদেনটা বিশ্লেষণ করতে হবে। তো সেই লেনদেন বিশ্লেষণ করে তোমাকে দুইটা পক্ষ নির্বাচন করতে হবে, দুইটা পক্ষে ভাগ করতে হবে। যেমন আমি যদি এখানে বলি যে পণ্য ক্রয়
করা হলো, তাড়াতাড়ি লিখতেছি, হলো 5,000 টাকা, ধরো 500 টাকা। তো এই যে পণ্য ক্রয় করা হলো, আগে এইটুকু বোঝো, এই পণ্য ক্রয় করা হলো, তুমি কিনেছো এবং যার থেকে কিনেছো, এটা কিন্তু দুতরফা হইলো, দুইটা দিক হইলো, দুইটা তোমার দুইটা পক্ষ হইল। এই দুইটা পক্ষের কথাই কিন্তু বলা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তো এইবার দুতরফা দাখিলা পদ্ধতির কিছু নিয়ম কানুন আছে না? তুমি কি করবা, এই দুতরফা দাখিলা পদ্ধতি এবং জাবেদা, এই দুইটা অর্ধার কিন্তু একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি? সেই সম্পর্কটা হলো, জাবেদা করতে হয় তোমার দুতরফা দাখিলা নিয়ম ফলো করে। এত কঠিনে তোমার তো চিন্তা করার দরকার নাই। এই যে পণ্য ক্রয় করা হলো 500 টাকা, তো পণ্য ক্রয় আমি কিনেছি এবং কারোর কাছ থেকে কিনেছি, এই কারোর কাছ থেকে কেনাই হলো দুইটা পক্ষ। আচ্ছা, গেল দুতরফা দাখিলা পদ্ধতি, আপাতত এইটুকু বোঝাচ্ছ সবাই। এবার তারপরে দুতরফা দাখিলা পদ্ধতির কি একটা বৈশিষ্ট্য থাকবে না? দুতরফা দাখিলা পদ্ধতির কি বৈশিষ্ট্য থাকার দরকার আছে না? বৈশিষ্ট্য আছে। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যটা কি? দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হলো দ্বৈত সত্তা। তোমাদের বইতে যা যা আছে আমি তাই তাই বলতেছি, দ্বৈত সত্তা। তো দ্বৈত সত্তা কি? দ্বৈত সত্তাটা হলো এই যে দুইটা পক্ষ হইলো, এই দুইটা পক্ষকেই বলা হচ্ছে দ্বৈত সত্তা। এই দুইটা পক্ষকে কি বলা হচ্ছে? দ্বৈত সত্তা বা দুইটা সত্তা। ওকে, আপাতত এইটুকু। এবার তারপরে দাতা এবং গ্রহিতা। ওই যে আমি হলাম গ্রহিতা, যেহেতু আমি কিনলাম, আর সে হলো দাতা, সে আমাকে দিল। আমি যদি বিক্রয় করতাম, আমি হতাম দাতা এবং যাকে দিতাম সে হতো গ্রহিতা। এ নিয়ে ভয়ের কিছুই নাই। দাতা এবং গ্রহিতা, অর্থাৎ এই যে ডেবিট ক্রেডিট যে শব্দ দুইটা আছে না, এই দুইটা নিয়ে ভয়ের কিছু নাই। ডেবিট ক্রেডিটটা বলতে বোঝাচ্ছে একজন হচ্ছে সুবিধা গ্রহণকারী, একজন হচ্ছে সুবিধা প্রদানকারী, ব্যাস এইটুকু। এতে ভয়ের কিছু নাই। তারপরে কি হবে? তারপরে সমান অঙ্কে আদান প্রদান, মানে তুমি যে দুইটা তরফা দাখিলা পদ্ধতি বা জাবেদা করবা যখন, এটা আমি কি বলছিলাম, দুতরফা দাখিলা জাবেদা কিন্তু আলাদা একটা সম্পর্ক আছে। তো যখন তুমি জাবেদা করবা, সেই জাবেদা করার সময় তোমার কিন্তু সমান অঙ্কের টাকাটা বসাতে হবে। সমান অঙ্কের টাকা কেমন? এই যে পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা, এখানে তুমি কিনে নিয়ে আসলে না, তোমার কাছে কি আসলো? ক্রয়টা আসলো। এই জন্য ক্রয় হিসাব ডেবিট 500 টাকা। এইবার তুমি কি দিয়ে ক্রয় করেছিলে? নিশ্চয় টাকা দিয়ে। এজন্য নগদান হিসাব ক্রেডিট 500 টাকা, মানে সমান অঙ্কে বিভক্ত থাকতে হবে। এটা আমি জাবেদার ক্লাসে সব জাবেদা তোমাদেরকে করাই দিব, নো টেনশন। তো এই অধ্যায়ের বেসিকটা আগে একটু বলে দিচ্ছি আমি এই জন্য। আর তার আগে জানতে হবে এই যে লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি এবং হিসাব, এই যে তিনটে অধ্যায় আছে, এই তিনটা অধ্যায় কিন্তু একই ক্যাটাগরির প্রশ্ন আসে। আর জাবেদা এই একই ক্যাটাগরির প্রশ্ন আছে। এই ডেবিট ক্রেডিট করা এবং জাবেদা করা, এই দুইটাই কিন্তু সেম। ওকে, তো আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তো তারপরে আমরা আরেকটু আলোচনা করি হিসাব চক্র নিয়ে। হিসাব চক্রটা কি? হিসাব চক্র কি বোঝাচ্ছে? আসলে চক্র কেন? শোনো, চক্র কি? চক্র মানে ঘূর্ণায়মান অবস্থাকে বোঝাচ্ছে, তাই না? তো এই হিসাব বিজ্ঞান বই ধরার আগেই তোমাকে যে বিষয়টা বুঝতে হবে, যে মানে যেই বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে লেনদেন। লেনদেনকে কিন্তু হিসাব বিজ্ঞানের পণ্য বলা হয়। এই লেনদেন প্রথমে তোমাকে চিনতে হবে। আমি লেনদেনের অধ্যায়ে কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন নয় সুন্দর মতো বুঝিয়ে দিয়েছিলাম। তো কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয় এটা আগে বুঝতে হবে। মানে প্রথম অবস্থায় লেনদেন শনাক্তকরণ, দ্বিতীয়ত লেনদেন বিশ্লেষণ। লেনদেন বিশ্লেষণ বলতে কি বোঝাচ্ছে? লেনদেন বিশ্লেষণ বলতে বোঝাচ্ছে এই দুতরফা দাখিলা পদ্ধতি। তোমাদের অধ্যায়ের সাথে দেখো মিল আছে। দ্বিতীয় অধ্যায় লেনদেন, তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, চতুর্থ অধ্যায় মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন, পঞ্চম অধ্যায় হিসাব, ষষ্ঠ অধ্যায় খতিয়ান, সপ্তম অধ্যায় নগদ, এইভাবে কিন্তু গিয়েছে। তো এইবার আমি হিসাব চক্রটা বোঝাচ্ছি এখন। তো প্রথমে লেনদেন শনাক্তকরণ, তারপরে লেনদেন বিশ্লেষণ। লেনদেন বিশ্লেষণ করা মানে হলো কোনটা কোন পক্ষ এবং দুইটা পক্ষ নির্বাচন করে
ওই দুইটা পক্ষকে আমাদের যে পাঁচটা হিসাব, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এই পাঁচটা হিসাবের মধ্যে কোন হিসাবে পড়ে সেই হিসাবের অনুযায়ী, নিয়ম অনুযায়ী জাবেদা করতে হবে বা ডেবিট ক্রেডিট করতে হবে। আশা করি আমার কথার অর্থ তোমরা বুঝতে পেরেছো। তার মানে এই দুইটা পক্ষ যে অনেক হিসাব আছে, তো হিসাব 5 প্রকার, কিন্তু এই হিসাবের 5 প্রকারের ভিতরে আন্ডারে তো অনেক হিসাব, হাজার হাজার হিসাব থাকতে পারে। ওকে, এই যে সম্পদের অনেক সম্পদ আছে না, বাড়ি গাড়ি টাকা পয়সা এই জাতীয় ভূমি দালান কোঠা, এগুলো সবই সম্পদ। তারপরে দায়, ব্যাংক ঋণ, পাওনাদার, প্রদেয়, বিল, এগুলো দায় না, এগুলো দায়। আয় কোনগুলো সবাই জানে, ব্যয় কি হয় সবাই জানে, মালিকানা সত্ত্ব মানে মূলধনকে বোঝাচ্ছে। তো এই যে হিসাবের ভিতরে অনেক ক্যাটাগরি আছে না, তো এইটা জাস্ট চিনতে হবে যে কোনটা কোন হিসাব। এটা চেনার পরে তোমাকে দুইটা পক্ষ অনুযায়ী সেটাকে ডেবিট ক্রেডিট বা জাবেদা করতে হবে। আশা করি গেল এইটুকু। লেনদেন শনাক্তকরণের পরে ওই যে জাবেদাভুক্তকরণ, লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, জাবেদা থেকে খতিয়ান স্থানান্তর। এবার খতিয়ানটা কি, এটা আমি খতিয়ান অধ্যায়ে আলোচনা করব, নাহলে এখানে তো হিউজ টাইম লেগে যাবে, একটা জগা খিচুড়ি পাকায় যাবে এখানে না। তারপর খতিয়ান স্থানান্তরের পরে খতিয়ান থেকে রেয়ামিল করা হয়। কেন খতিয়ান থেকে রেয়ামিল করা হচ্ছে এটাও আমি বলে দিব। রেয়ামিল কেন করা হয়? রেয়ামিল করা হয় গাণিতিক শুদ্ধতা যাচাইকরণের জন্য, যে কোথাও ভুল গেল কি না। তো এইটুকু আমরা রেয়ামিলের মানে যে অধ্যায়ের যে টপিকটা পড়তেছে এটা সেইটা সে অধ্যায়ের সময় আলোচনা করব। এখন আমি তো দুতরফা দাখিলা পদ্ধতিতে অধ্যায়টাতে আছি, এই অধ্যায়ে যা যা পড়বে এবং মানে যে বেসিক গুলো আছে আমি জাস্ট বেসিক আলোচনা করব। প্রশ্নের ক্যাটাগরি লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি এবং হিসাব, এই তিনটায় সেম আসে, মানে সেম টু সেম, এগুলো জানলেই হয়। জাবেদা করতে বলে, হিসাব সমীকরণ করতে বলে, এগুলো আমি কিন্তু আগের অধ্যায়ে দেখাইছি। এইবার খতিয়ানের পরে রেয়ামিল প্রস্তুত করো। রেয়ামিলের প্রস্তুতের পরে সমন্বয় দাখিলা। এই সমন্বয় দাখিলা কি? সমন্বয় দাখিলা হলো রেয়ামিলের নিচে কিছু এন্ট্রি থাকে, ওই এন্ট্রি গুলোকেই সমন্বয় বলা হয়। সমন্বয় কেন বলা হয় এবং সমন্বয় কেন হয়, যেহেতু এটা আর্থিক বিবরণীতে আছে আমি একটুখানি বলছি। সমন্বয় হলো, ধরো আমি একটা লেনদেন এই বছরে ঘটলো, ওই লেনদেনটাকে বিশ্লেষণ করে নিয়ে জাবেদা করলাম, জাবেদা থেকে খতিয়ান করলাম, খতিয়ান থেকে রেয়ামিল করলাম। এখন ধরো বছরের শেষে গিয়ে একটা লেনদেন হইলো, আমি কিন্তু ওই লেনদেনটা জাবেদাও করতে পারলাম না, খতিয়ানও করতে পারলাম না, রেয়ামিলও করতে পারলাম না। সেহেতু ওইটা আমি কি করব, ওই সমন্বয়ের হিসাবের ভিতরে ঢুকায় রেখে দেবো। যেমন আয় বাকি ছিল ওইটা আমাকে দিয়ে দিল, বেতন বাকি ছিল ওইটা আমি পরিশোধ করলাম, এইভাবে। আশা করি ঠিক আছে এইটুকু। তো এই সমন্বয় দাখিলা, এই দাখিলা মানে কিন্তু সমন্বয় জাবেদা করতে বলে, আবারও ওই সমন্বয় জাবেদা করতে বলে, ওইটা কিন্তু পরের ফাংশন, ওইটা আমি দেখাবো। এইবার তার পরের স্টেপে সমন্বয় দাখিলার পরে কি আসে, সমন্বয় দাখিলার পর তার আগে একটু বলে নেই, তোমাদের একটা নকদান বই নামে অধ্যায় আছে না, এই নকদান বই কিন্তু এই হিসাবের এই হিসাব চক্রের ভিতরে এটা পড়ছে না। হিসাব চক্রের ভিতরে কি এটা কিন্তু পড়ছে না, তা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই, হিসাব চক্রের অংশ না কিন্তু এই নকদান বইটা। ওকে, এবার তারপরে সমন্বয় দাখিলার পরে কি আসে, কার্যপত্র প্রস্তুত। এই কার্যপত্রটা কিন্তু ঐচ্ছিক কাজ হিসেবে করা হয়। ঐচ্ছিক কথাটার অর্থ হলো ইচ্ছা, মানে এটা আমার ইচ্ছা হলে আমি করলাম, না হলে করলাম না, দরকার নাই। ওকে, তবে এই কার্যপত্রটা কিসে সহায়তা করে? এই কার্যপত্রটা সহায়তা করে হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করতে সাহায্য করার জন্য। আর্থিক বিবরণী প্রস্তুত করতে সাহায্য করার জন্যই আমরা কার্যপত্র ঐচ্ছিক কাজ হিসেবে, মানে একটা ইচ্ছা অনুযায়ী আমরা এটা করি। তারপরে আর্থিক বিবরণী, ওই যে কার্যপত্রের পরের স্টেপটা হলো আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয়? আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় সম্পদের আয় ব্যয় এবং মালিকানা সত্ত্বের কি অবস্থায় আছে, আয় হলো লাভ হলো লস হলো, এই বিষয়গুলো জানার জন্য আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব, এটা 10ম অধ্যায়ে আছে। পরে আমরা সমাপনী পরবর্তী রেয়ামিল করব।
এই সমাপনী পরবর্তী দাখিলা করব, সমাপনী দাখিলা। এই সমাপনী আগেরটা কিন্তু সরি, একটু মিস্টেক। সমাপনী দাখিলা, এই সমন্বয় দাখিলা সমাপনী দাখিলা কিন্তু এক করা যাবে না। সমন্বয় দাখিলা ওই যে আমি সহজে বুঝালাম, কিন্তু রেয়ামিলের নিচে যেগুলো থাকে ওইটাকে বলা হয় সমন্বয়। এবং সমাপনী কি, সমাপনী কথাটার অর্থ আগে বুঝতে হবে। সমাপনী কথাটার অর্থ হলো শেষ। তা এইবার তুমি একটা বিষয় চিন্তা করো তো, সমাপনী মানে আমি এটা শেষ করব, কাকে শেষ করব? এই বছরে ধরো, এই বছর ধরো 2025 সাল, এই 25 সালের যে আয় ব্যয় হিসাবগুলো, এই হিসাবগুলো তুমি পরবর্তী বছরে নিয়ে যেতে পারবো না। ওইগুলো কিন্তু সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিতে হবে। এই বন্ধ করাটাই হলো সমাপনী দাখিলা। এবার হিসাব পরবর্তী রেওয়ামিল। হিসাব পরবর্তী রেওয়ামিলে কেন হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা করতে হয়? এটার কারণ হলো, এই যে এই বছরের আয় বা এই বছরের যে কিছু সম্পদ ধরো আমার থেকে গেল, আমি আমি সহজ উদাহরণ দিচ্ছি। ধরো আজকে 31শে ডিসেম্বর, আজকে আমার কিছু থেকে গেল টাকা পয়সা। এই টাকা পয়সা কি বা সম্পদ বা মাল, কিন্তু পণ্য থেকে গেল, এগুলোকে আমি পরবর্তী দিনে মানে কালকে জানুয়ারির যেহেতু 1 তারিখ আমি ফেলে দিব। ওইটা কিন্তু পরবর্তী বছরের প্রারম্ভিক মানে শুরু হিসেবে কাজ করবে। প্রারম্ভিক মানে হলো শুরু, সমাপনী মানে হলো শেষ। প্রারম্ভিক জাবেদা মানে হলো বছরের শুরুতে যেগুলো নিয়ে ব্যবসা শুরু করা হয়, ওইটাকে বলা হয় প্রারম্ভিক জাবেদা। সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা হলো বছরের শেষে ওই আয় ব্যয় হিসাবগুলো বন্ধ করার জন্য সমাপনী দাখিলা দেওয়া হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি বড় হলেও কিন্তু বেসিক জানার জন্য দেখতে হবে। হিসাব চক্র বোঝার পরে আমরা এটা বুঝতে হবে যে এই দুতরফা দাখিলা পদ্ধতি কিভাবে করা হয়। কয়টা পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতি করা হয়, কয়টা ধাপে করা হয় দুতরফা দাখিলার পদ্ধতির। আচ্ছা, এই আরেকটু বলি, দুতরফা দাখিলার সুবিধা কি? এই সুবিধা বই থেকে পড়বা, এটা জাস্ট একটা জানার জন্য, হ্যাঁ। এইবার দুতরফা দাখিলা পদ্ধতি তোমাদের বই অনুযায়ী যা আছে। আচ্ছা, বইতে বই ভিডিওটি দেখার সময় কিন্তু বইটা সামনে থাকে যেন সবার, না হলে আর কি করবা তোমরা? বই তো সাথে তোমরা রাখো না। এই বই আগান বাগানে বসে তো আর ভিডিও দেখা যাবে না, পড়ার টেবিলে বসে দেখো। দুতরফা দাখিলা পদ্ধতির রক্ষিত হিসাবের বই, মানে দুতরফা দাখিলা পদ্ধতি আসলে কোন কোন লাইনে তুমি করবা। এইখানে আমি আগাগোড়াই কিন্তু বলে আসছি যে দুতরফা দাখিলা পদ্ধতি আর জাবেদার কিন্তু আলাদা একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের কথাই বলতেছি। দুতরফা দাখিলা পদ্ধতি করা হয় ওই জাবেদা বইতে, সহজে হিসাবেই বুঝে নাও। মানে জাবেদা যে কায়দায়, ওই দুতরফা দাখিলা পদ্ধতি সেই কায়দায়। মানে এই দুতরফা দাখিলা পদ্ধতি মানে দুটা পক্ষ বাছা, এই দুইটা পক্ষ বেছে তুমি জাবেদাই তো করবা নাকি, এইটা বোঝাচ্ছে। আর খতিয়ানে জাবেদার বই থেকে, জাবেদার একটা বই মনে করো, একটা বই থেকে তুমি খতিয়ান একটা আলাদা বই করবে। আর খতিয়ানটা কি আমি তো বলবা না ওই সময়, হ্যাঁ, খতিয়ানের অধ্যায়টা আলোচনা করব। এইবার জাবেদা যে করবা, জাবেদার অধ্যায়ে আমি আলোচনা করব সেইটা, কিন্তু এইখানে তো ডেবিট ক্রেডিট করতেই হয়। সেক্ষেত্রে এখানে একটু বলে রাখি, আমাদের যে সম্পদ আছে, এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়, এই 5টা হিসাব কোনো সময় বাড়ে, কোনো সময় কমে। এই বাড়া কমাটা কি? এই বৃদ্ধি পাওয়া বা হ্রাস পাওয়া অথবা বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এই বিষয়টা হলো, আমি যখন সম্পদ কিনবো তখন সম্পদ বাড়বে, আমি যখন সম্পদ বিক্রি করব তখন সম্পদ কমবে। কিন্তু এর নিয়ম আছে তো একটা, সেই নিয়মটা কি? যে সম্পদ যখন বেড়ে যাবে, আমার কাছে যখন আসবে, তখন ডেবিট। আর যখন সম্পদ কমে যাবে তখন সেটা ক্রেডিট। এইভাবে মানে সম্পদ বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। ওকে, এটা লেখা আছে বইতে, এজন্য বুঝাই নিলাম। এবার সম্পদ দায়, এবার দায় যখন বেড়ে যাবে তখন সেটা ক্রেডিট। দায় যখন বেড়ে যাবে তখন সেটা কি হবে? দায় যখন বেড়ে যাবে তখন সেটা কিন্তু ক্রেডিট। আর দায় হ্রাস পেলে তখন ডেবিট। দায় বৃদ্ধি পেলে কেন ক্রেডিট হয়? দায় বৃদ্ধি মানে ধরো তোমার দায়, তুমি একজনের কাছ থেকে টাকা ধার নিয়ে আসলে, দায়, তাহলে তোমার দায় বেড়ে গেল না? যদিও টাকা আনলে, কিন্তু তুমি তো তার কাছে দায়ী থেকে গেলে, দায়টা বৃদ্ধি পেল। এজন্য দায় বৃদ্ধি ক্রেডিট, হ্রাস ডেবিট। মালিকানা সত্ত্ব বৃদ্ধি ক্রেডিট, হ্রাস ডেবিট। আয় বৃদ্ধি ক্রেডিট, হ্রাস ডেবিট। ব্যয় বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। তো এইখানে একটা টেকনিক খাটানো যায় মনে রাখার জন্য। সেই টেকনিকটা কি? প্রথমে সম্পদ, শেষে আছে ব্যয়। মানে সব
দন্তস্ব এই যে আমি লিখে দেখাচ্ছি, এই দেখ, সম্পদ আর ব্যয়, এই দন্তস্ব আর ব মিলে হয় সব, সব বৃদ্ধি ডেভিড। আর ওই পাশে আছে আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা সত্ত্ব বা মূলধন একই কথা, মূলধন। তাহলে আছে আদম, এটা বৃদ্ধি ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পেরেছে। তাইলে এই নিয়মটা গেল। এইবার এই দুতরফা দাখিলা পদ্ধতি বাদে আর একটা আছে, দুতরফা মানে তো দুই, একবার দিয়ে তো দুইয়ে যাবে না, তার মানে একতরফা দাখিলা পদ্ধতি নিশ্চয়ই আছে। তো একতরফা দাখিলা পদ্ধতি কোথায় আছে এবং কিভাবে আছে? একতরফা দাখিলা পদ্ধতি হলো ছোট আয়তনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এই ছোট আয়তনের ব্যবসা প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব করা হয়। একতরফা দাখিলা পদ্ধতি কি? এই বড় বড় প্রতিষ্ঠানের মতো ওখানে এত ঝামেলার দরকার হয় না। সেখানে কি হয়, সেখানে হয় একবারে মানে আয় হলো, ব্যয়গুলো বাদ দিয়ে দাও, যেটা থাকবে সেটাই হলো আমার মুনাফা বা লাভ, হইলো এরকম হিসাব কিতাব, মানে একদম ডাইরেক্ট বাংলা হিসাব হলো। হ্যাঁ, তো এই হিসাবটা কেমন তোমাদের বইয়ের একবারে শেষ পৃষ্ঠাতেই আছে, যে লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি যদি হয়, লাভ বা আমি বা বলেছি কিন্তু লাভ হইতেও পারে ক্ষতি হইতে পারে। এই সূত্রটা কি? এই সূত্রটা হলো সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তাহলে এই সমাপনী মূলধনটা কি বা প্রারম্ভিক মূলধন এগুলো আবার কি? ওই যে বললাম যে প্রারম্ভিক মানে হলো শুরু, বছরের শুরু। তাহলে প্রারম্ভিক মূলধনটা কিভাবে হইলো? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। মানে প্রারম্ভিক মানে শুরুতে আমার যে সম্পদগুলো ছিল এবং শুরুতে আমার যে দায়গুলো ছিল, এটা বাদ দিয়ে যেটা হবে ওইটাই হলো প্রারম্ভিক মূলধন। এবং সমাপনী মূলধনটা কি? সমাপনী মোট সম্পদ মানে শেষ সময়ের যে সম্পদটা থাকে, ওই সম্পদ থেকে সমাপনী মোট দায়টা বাদ দিয়ে এলে যেটা থাকবে ওইটা হলো সমাপনী মূলধন। এখন তোমার প্রশ্ন হলো সমাপনী মূলধন যোগ উত্তোলন কেন যোগ হইলো? সমাপনী মূলধন যোগ উত্তোলন হলে উত্তোলনে তো মালিক তো নিয়ে গেল গা, ওইটা মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে, মালিকই করে কিন্তু একমাত্র। মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ওকে, এবার এই জাস্ট এই দুইটা সূত্র দিয়েই তোমার সকল সম্পদের হিসাব কিতাব করে। তো আশা করি এই অধ্যায় নিয়ে আর কারোর কোনো সমস্যা নেই। তো আজকে দুতরফা দাখিলা পদ্ধতির আমি এইটুকু শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।